হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 12-এর যে পঞ্চম অধ্যায় আছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, তো সেইখান থেকে যে সবথেকে গুরুত্বপূর্ণ মতবাদ আছে সেটা হচ্ছে মার্ক্সবাদ। তো সেই মার্ক্সবাদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলে এই টপিকের উপর ভিডিও বানাতে, তো আজকে আমরা সেই মার্ক্সবাদকে নিয়ে আলোচনা করব। তোমাদের রিকোয়েস্ট করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে সেটা যে তোমরা মার্ক্সবাদকে ঠিকঠাক করে বুঝতে পারো না। তো দেখো, তোমাদেরকে আমি এটুকু ভরসা দিচ্ছি, তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে আশা করছি যে মার্ক্সবাদ সম্পর্কে তোমাদের যে কনফিউশন আছে সেটা তোমাদের দূর হয়ে যাবে। তার আগে বলে রাখি, এই ভিডিও একটু লং হবে, কারণ মার্ক্সবাদকে বুঝতে গেলে একটু সময় দিতে হবে, ঠিক আছে? মার্ক্সবাদ এরকম কোনো থিওরি নয় যে তুমি 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটে বুঝে নেবে। মার্ক্সবাদকে না বোঝার সবথেকে বড় কারণ হচ্ছে একটাই, যে মার্ক্সবাদকে বুঝতে গেলে যতটা পড়াশোনা করতে হয়, যতটা জানার দরকার হয়, সেটাই স্টুডেন্টরা জানে না। তো দেখো, কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ডাইরেক্ট মার্ক্সবাদ কী সেটা নিয়ে আলোচনা করা শুরু করি। তো দেখো, এখানে একটা প্রশ্ন আছে, মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। মার্ক্সবাদকে বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস আগে বুঝতে হবে। তো চলো সেই জিনিসগুলো আগে বুঝে নিই। তোমরা যারা পড়ছো তারা অবশ্যই কি করবে না, খাতায় নিয়ে বসে খাতা নিয়ে বসবে, যাতে তোমাদের কিছু কিছু নোটস করলে একটু তোমাদেরই সুবিধা হবে। তো দেখো, মার্ক্সবাদের মূল 6টা সূত্র আছে, ঠিক আছে? এটা তোমরাও জানো, যদি না জানো তো জেনে নাও যে মার্ক্সবাদের মূল 6টা সূত্র আছে, ঠিক আছে? মার্ক্সবাদকে বুঝতে গেলে তোমাদেরকে 6টা জিনিস বুঝতে হবে। এক হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী সংগ্রাম, রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আর বিপ্লবের তত্ত্ব। এই 6টা মোটামুটি তোমাদের সূত্র আছে যেগুলোকে বুঝতে হবে। এবার দেখো, মার্ক্সবাদের এই ব্র্যাকেটে আমি লিখে রেখেছি সাম্যবাদ। এরকমটা কেন? তো দেখো, সাম্যবাদ হচ্ছে একটা মতবাদ, ঠিক আছে? তার মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ, সাম্যবাদের উপরে অনেকেই মতবাদ দিয়েছে, ঠিক আছে? তার মধ্যে কার্ল মার্ক্স হচ্ছে সবথেকে বড় একজন পলিটিক্যাল থিঙ্কার। তো সাম্যবাদের উপর তুমি কার্ল মার্ক্স ছাড়াও আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী পাবে বা পলিটিক্যাল থিঙ্কার পাবে যারা সাম্যবাদের উপর মতবাদ দিয়েছে, ঠিক আছে? তো সাম্যবাদের সবথেকে বড় যে মতবাদ দিয়েছিল সেটা হচ্ছে মার্ক্সবাদ, ঠিক আছে? তো দেখো, আজকে আমি যে 6টা সূত্র আছে, এই 6টা সূত্র তো একসঙ্গে আলোচনা করতে পারবো না। তার কারণ একটাই, যে 6টা সূত্রকে যদি আলোচনা করি তো ভিডিও অনেক লং হয়ে যাবে। তো শুধু আজকে আমরা দুটো জিনিসকে আলোচনা করব। এক হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আর 3 হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। এই দুটো জিনিসকে আলোচনা করব, ঠিক আছে? বাদ বাকি এই যে 4টে আছে সেগুলো পরের ভিডিওগুলোতে আলোচনা করব, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো কনফিউশন হয় পরবর্তীকালে, তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো চলো আগে শুরু করি যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এবার দেখো, তোমাদেরকে একটা সিম্পল কোশ্চেন করছি, এটাই যেই 6টা যে সূত্র আছে, সূত্র মানে কি, যে স্তম্ভ আছে, এর মধ্যে কোনটাকে বুঝলে তোমরা মার্ক্সবাদের সব কিছুকে বুঝতে পারবে। ছেলেমেয়েরা বেশিরভাগ সময় কি করে, মার্ক্সবাদ পড়তে গিয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়ে। তোমাদেরকে একটা সিম্পল কথা বলে রাখি, এই যে 6টা সূত্র আছে তার মধ্যে সবথেকে টাফ হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তুমি যদি প্রথমবারই দ্বন্দ্বমূলক বস্তুবাদকে পড়ো তো মার্ক্সবাদের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না। মার্ক্সবাদকে বুঝতে গেলে এই 6টা সূত্রের মধ্যে তোমাকে ঐতিহাসিক বস্তুবাদকে সবার আগে বুঝতে হবে। যদি ঐতিহাসিক বস্তুবাদ তোমরা ঠিকঠাক করে বুঝে যাও, তাহলে এই যে নিচের 4টে আছে, 3 নম্বর উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী সংগ্রাম, রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, বিপ্লবের তত্ত্ব, এগুলো তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে। কিভাবে বুঝে যাবে সেটা তোমরা ভিডিও পুরোপুরি দেখলেই বুঝে যাবে। তো এইটাকে আগে বুঝতে হবে, ঐতিহাসিক বস্তুবাদকে আগে বুঝতে হবে, তারপরে তুমি অটোমেটিক্যালি এগুলো বুঝে যাবে। তো সবার প্রথম আমি কি করব না, ঐতিহাসিক বস্তুবাদকে বোঝাবো, তারপরে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বোঝাবো, তারপর ভিডিও শেষ করব। তো চলো প্রথমে দেখা যাক যে ঐতিহাসিক বস্তুবাদ কি। তো দেখো, এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আছে, এই দ্বন্দ্বমূলক বস্তুবাদে বললাম তোমাদেরকে প্রথমে এটা পড়লে হবে না, তোমাদেরকে পড়তে হবে ঐতিহাসিক বস্তুবাদটা আগে পড়তে হবে, তারপরে তোমরা এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, ঐতিহাসিক বস্তুবাদে ঠিক কি বলছে।
বলছে দেখো প্রথম পয়েন্টটা কি বলছে, মার্কস সবার প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিতে ইতিহাসের ব্যাখ্যা দিয়ে বলেন যে ধর্মনীতি মানে রাজনীতি, ধর্ম, দর্শন প্রভৃতি চিন্তাধারা নয়, সমাজের মূল কাঠামো বা প্রকৃতি বুনিয়াদ হলো অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা যে ইতিহাস পড়ো সেই ইতিহাসের কথা কিন্তু এখানে রাজনীতি মানে কার্ল মার্কস বলছে না। এখানে কার্ল মার্কস বলছে যে ইতিহাসে তোমরা যে বিভিন্ন রাজা, ঠিক আছে, তারপরে যুদ্ধ, মানে ইতিহাসের বিভিন্ন দিক থাকে। ইতিহাসের দিকের মধ্যে যেমন ইতিহাসের রাজনীতি পড়ে, ধর্ম পড়ে, দর্শন পড়ে, আরও অনেক রকমের দিক আছে, সেখানকার সামাজিক ব্যবস্থা কেমন ছিল, এগুলোর কথা কিন্তু কার্ল মার্কস বলছে না। কার্ল মার্কস বলছে অর্থনৈতিক ব্যবস্থার কথা। কার্ল মার্কস এখানে এমন একটা ইতিহাসকে তুলে ধরেছে যেখানে মানে টোটাল তুমি যদি ঐতিহাসিক বস্তুবাদ পড়ো তাহলে সেখানে দেখতে পাবে কার্ল মার্কস ইতিহাসের অর্থনৈতিক ব্যবস্থাকে তুলে ধরেছে। কার্ল মার্কস ইতিহাসের অর্থনৈতিক ব্যবস্থাকে তুলে ধরেছে। আর তোমরা যদি ভালো করে কার্ল মার্কসকে পড়ো তাহলে দেখবে কার্ল মার্কসের যে 6টা সূত্র আছে বা কার্ল মার্কসবাদের যে 6টা স্তম্ভ আছে সেই স্তম্ভগুলোতে বা সূত্রগুলোতে বারবার কার্ল মার্কস ঘুরে ফিরে এসে অর্থনৈতিক ব্যবস্থার কথাই বলবে। বারবার ঘুরে ফিরে এসে অর্থনীতিতেই আটকে যাবে কার্ল মার্কস। কারণ সমাজে ভালো করে বুঝবে, সমাজে একটা মানুষকে প্রকৃতভাবে নিয়ন্ত্রণ করে টাকা, অর্থনীতি, ঠিক আছে। তো সেই জন্যে বারবার কার্ল মার্কস অর্থনৈতিক ব্যবস্থাকে তুলে আনবে। কিভাবে সেটা তোমরা পরে বুঝতে পারবে। এই বুনিয়াদের উপর গড়ে ওঠে ধর্ম, নৈতিকতা, আইন, রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্র ইত্যাদি যাবতীয় উপপরিকাঠামো। মানে এই যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এই অর্থনৈতিক ব্যবস্থার উপরেই এই যে বুনিয়াদি মানে কোনগুলো, যেমন একটা দেশের রাজনীতি, তার ধর্ম, তার দর্শন, তার নৈতিকতা, আইন, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্র, এগুলো সব কিছু অর্থনৈতিক ব্যবস্থার উপর ডিপেন্ড করে, না অন্য কোনো বিষয়ের উপর। আর বিশেষ করে যখন তুমি মার্ক্সবাদ পড়ছো তখন ঘুরে ফিরে তোমাকে অর্থনীতিতেই ঘুরে আসতে হবে। তো দেখো এবারে 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে সেটা দেখা যাক। তো দেখো 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে মানব ইতিহাসের পরিবর্তনের কারণ। এটাকে বোঝার জন্যে মানে এইটাকে বুঝলেই, তোমাদের যদি সহজ কথায় বলি তাহলে অনেক কিছু বুঝে যাবে মার্ক্সবাদের। তো এটাকে বোঝার জন্য দেখো আমি কয়েকটা নোটস করেছি, সেগুলো দেখো, দেখলে এটা পড়লে তারপরে তুমি বুঝে যাবে। তো ঐতিহাসিক বস্তুবাদ পড়বো আমরা। তো ঐতিহাসিক বস্তুবাদের মধ্যে কি কি আছে সেটা আগে দেখা যাক। দেখো কার্ল মার্কস ইতিহাসকে অর্থনৈতিক দিক থেকে বিচার করে টোটাল 5টা ভাগে ভাগ করেছে। মানে ইতিহাসের টোটাল 5টা স্টেজকে কার্ল মার্কস বার করেছে। সেটা কি কি? প্রথম হচ্ছে আদিম সমাজ ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে দাস সমাজ ব্যবস্থা, 3 নম্বর হচ্ছে সামন্ত সমাজ ব্যবস্থা, 4 নম্বর হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, আর 5 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এই 5টা স্টেজ কার্ল মার্কস ইতিহাসে খুঁজে পেয়েছে অর্থনৈতিক দিক থেকে। প্রথমটা কি না আদিম সমাজ ব্যবস্থা। আদিম সমাজ ব্যবস্থা বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আদিমকালে মানে একদম প্রাচীনকালে মানুষ কি করত না প্রকৃতির উপর ডিপেন্ড হয়ে থাকতো। আদিম সমাজ ব্যবস্থায় মানুষ কার উপর ডিপেন্ড হয়ে থাকতো না প্রকৃতির উপর। তারা প্রকৃতির বিভিন্ন যে গাছপালা ছিল সেখানে ফল পাকড় খেয়ে কী করে থাকতো না বেঁচে থাকতো, কিংবা পশু শিকার করতো। সেখানে মানুষ এভাবেই জীবনযাপন করত। এবার আমি এখানে একটা কথা লিখেছি দেখো, শ্রেণীহীন ও শোষণহীন। মানে কি? আদিম যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে কোনো শ্রেণী ছিল না। এখন শ্রেণী বলতে ঠিক কী বোঝায়? তুমি যদি বর্তমান সমাজ ব্যবস্থা দেখো তাহলে আজকের সমাজ ব্যবস্থায় অনেক রকমের শ্রেণী পাবে, যেমন ধনী গরিবের শ্রেণী পাবে, ঠিক আছে, তারপরে শিক্ষিত অশিক্ষিত শ্রেণী পাবে, এরকম অনেক রকমের শ্রেণী কিন্তু আজকালকার সমাজে বিরাজ করে। কিন্তু এখানে কার্ল মার্কস এমন একটা সমাজ ব্যবস্থা তুলে ধরেছে, বিশেষ করে আদিম সমাজ ব্যবস্থায়, যেখানে কোনো শ্রেণী ছিল না। আরও পরের গুণ গেলে তোমরা ভালো করে বুঝতে পারবে শ্রেণী ছিল না মানে সেখানে কোনো রকমের মানুষের মধ্যে ভেদাভেদ ছিল না। যেমন দেখো এখানে 2 নম্বর পয়েন্টে মালিক এবং দাস, এটা হচ্ছে দুটো হচ্ছে শ্রেণী। এখানে শ্রেণী কীভাবে ক্রিয়েট হলো সেটা তোমাদেরকে আমি বলছি। মালিক এবং দাস এই দুটো হচ্ছে শ্রেণী, কিন্তু আদিম সমাজ ব্যবস্থায় এরকম কোনো শ্রেণী ছিল না। এখন যখন মানুষের মধ্যে কোনো শ্রেণী নেই, কে ধনী কে গরিব, কে মালিক কে দাস, কে প্রভু কে কৃষক, এরকম কোনো শ্রেণী ছিল না,
তখন ওই সমাজ ব্যবস্থায় কোনো রকমের ভেদাভেদ ছিল না, ওই সমাজ ব্যবস্থায় সাম্যবাদ বিরাজ করত। ঠিক আছে। আর শোষণহীন মানে কি, যেহেতু শ্রেণী নেই, ধনী যেকালে সমাজে নেই, তাহলে গরিবকে অত্যাচারটা কে করবে? পুঁজিপতি যদি না থাকে তাহলে শ্রমিকদের অত্যাচারটা কে করবে? এগুলো যদি না বুঝতে পারো একটু ওয়েট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এরকম কোনো শ্রেণী কিন্তু আদিম সমাজ ব্যবস্থায় ছিল না। আর কার্ল মার্কসের মতে এই যে আদিম সমাজ ব্যবস্থা আছে, এটাই হচ্ছে পারফেক্ট সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থাই হচ্ছে একদম বেটার। এটা কার মতে না, কার্ল মার্কস বলছে যে এই সমাজ ব্যবস্থাই হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা মানুষ খুশি, এখানে কোনো রকমের শোষণ নেই, এখানে কোনো রকমের শ্রেণী নেই যার দ্বারা মানুষকে অত্যাচার করা যায়। এখানে পুরোপুরি শ্রেণীহীন, ক্লাসলেস সোসাইটি। ক্লাসলেস সোসাইটি মানে পুরোপুরি এখানে কোনো রকমের শ্রেণী নেই, শোষণ নেই, যার ফলে আদিম সমাজ ব্যবস্থা কার্ল মার্কসের মতে একদম পারফেক্ট সমাজ ব্যবস্থা। তো এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আদিম সমাজ ব্যবস্থা কি হয়েছে। এবারে তার পরের সমাজ ব্যবস্থা হচ্ছে দাস সমাজ ব্যবস্থা। এখন এই আদিম সমাজ ব্যবস্থা থেকে দাস সমাজ ব্যবস্থা এলো কী করে? দেখো, আদিম সমাজ ব্যবস্থায় যখন মানুষেরা থাকতো তখন কিছু সংখ্যক চতুর মানুষ, কিছু সংখ্যক বুদ্ধিমান মানুষ, তারা কি করে না, বিভিন্ন যে প্রাকৃতিক সম্পদ ছিল সেই প্রাকৃতিক সম্পদের উপর মালিকানা কায়েম করে। মালিকানা মানে কি, যেসব প্রাকৃতিক সম্পদ ছিল, মানে ধরো জমি ছিল, ঠিক আছে, বিভিন্ন ধরনের চাষাবাদের জমি ছিল, তারপরে আরও যত রকমের প্রাকৃতিক সম্পদ ছিল তার উপরে কিছু সংখ্যক মানুষ মালিকানা কায়েম করে যে এটা আমার। যখনই সমাজ ব্যবস্থায় আদিম সমাজ ব্যবস্থার মানুষ সম্পত্তির উপর মালিকানা কায়েম করে তখন একটা নতুন শ্রেণীর তৈরি হয়, সেটা হচ্ছে মালিক। আর এই যে মালিকরা, এদের কাছে যেহেতু প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ছিল, এদের কাছে প্রাকৃতিক সম্পদের মালিকানা ছিল, তখন তারা এই যে অন্য মানুষ ছিল তাদেরকে দাসে পরিণত করে। তো আদিম সমাজ ব্যবস্থা থেকে মানুষ কিভাবে দাস সমাজ ব্যবস্থায় এলো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে আধুনিক সমাজ ব্যবস্থা থেকে মানুষ দাস সমাজ ব্যবস্থায় আসার মূল প্রক্রিয়া হচ্ছে না সম্পত্তির উপর মালিকানা কায়েম করা। সেটা কে করেছিল না সমাজের এক শ্রেণী মানুষ করেছিল, যারা সমাজে পরবর্তীকালে অনেক প্রভাব বিস্তার করবে। তো এবার দেখা যাক, যাই হোক, প্রাকৃতিক সম্পদের উপরে বিভিন্ন মানুষ মালিকানা কায়েম করে, তার ফলে একটা নতুন সমাজ ব্যবস্থা তৈরি হয়, সেটা হচ্ছে মালিক। আর সেই সব মালিকরা অন্য মানুষকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্যে আর একটা নতুন শ্রেণী তৈরি করে, সেটা হচ্ছে দাস। এবার কার্ল মার্কসের মতে এই যে দুই শ্রেণী তৈরি হলো, মালিক এবং দাস, এই শ্রেণী যেই তৈরি হয়েছে সেই রাষ্ট্রের উদ্ভব ঘটে গেছে। এই যে তোমাদের যে উপরের থিওরি আছে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, এই রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বে কি বলা আছে? এই রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বে বলা হয়েছে যে রাষ্ট্র ঠিক কখন উদ্ভব হয়েছিল। তো কার্ল মার্কসের মত হচ্ছে কার্ল মার্কসের মতে রাষ্ট্র তখন উদ্ভব ঘটেছিল, মানে রাষ্ট্রের তখন উদ্ভব ঘটেছিল যখনই সমাজে দুই প্রকারের শ্রেণীর উদ্ভব ঘটেছিল। না সেটা কি, মালিক এবং দাস। তো এই রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বে এটাই আলোচনা করা হয়েছে, ঠিক আছে, যে কিভাবে আদিম সমাজ ব্যবস্থায় মানুষ কতটা সাম্যবাদী বিচারধারায় চলতো, সেখানে প্রাকৃতিক সম্পদের উপর কারোর মালিকানা ছিল না, মানুষ প্রাকৃতিক সম্পদকে ভাগ করেই নিজেদের মধ্যে ভাগযোগ করে থাকতো। কিন্তু যখনই প্রাকৃতিক সম্পদের উপর মালিকানা চলে এলো তখন কি হলো, একটা নতুন শ্রেণী তৈরি হলো, মানে একটা নতুন শ্রেণী যেই তৈরি হবে আর একটা নতুন শ্রেণী অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, তাই না? তো আশা করি এটুকু বুঝতে পেরেছো যে এইভাবে তৈরি হলো দাস সমাজ ব্যবস্থা। এবার দাস সমাজ ব্যবস্থায় কি হয় না, এই যে মালিকেরা আছে তারা বলে যে আমরা জন্ম থেকেই মালিক, আর এই যে দাস আছে তাদেরকে এটা বিশ্বাস করায় যে তারা জন্ম থেকেই দাস, যার ফলে যারা দাস তারা দাসের মতোই থেকে যায়, যারা মালিক তারা মালিকের মতোই থেকে যায়। তুমি একটা কথা ভাবো, তোমরা স্টুডেন্টরা, তোমাকে যদি বলা হয় যে তুমি গরিব, সারা জীবন তোমাকে গরিবই থাকতে হবে, তাহলে তুমি এটা সহজে মেনে নেবে না। তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি সেই ক্ষমতা থাকে, তাহলে তুমি তোমার অবস্থাকে অবশ্যই পরিবর্তন করতে চাইবে। এবার এত বছর ধরে মালিকরা দাসদেরকে দাস করেই রেখেছে, দাসদের মধ্যে কোনো ব্যক্তিকে মালিক হওয়ার সুযোগই দেয়নি। তুমি বলো এই দাসেরা কি করবে? এই দাসেদের মধ্যে এক রকমের রাগ আসবে, এক রকমের ক্রোধ আসবে যে তাদের উপর অকথ্য অত্যাচার করছে এই মালিক শ্রেণী, এই মালিক শ্রেণীকে সরাতে হবে। এবার এই মালিক শ্রেণীকে সরানোর জন্যেই দাসেরা করবে বিদ্রোহ বা বিপ্লব, যা বলতে পারো, বিদ্রোহ
বা বিপ্লব। এখন দাসরা বিদ্রোহ বা বিপ্লবটা কেন করছে? তোমাদেরকে বললাম যে মালিক শ্রেণী অতিরিক্ত হারে কি করছে না, অত্যাচার করছে তাদের উপর। তো এই অত্যাচারের ফলেই দাসেরা কি করলো না, বিপ্লব করলো, বিদ্রোহ করলো। যেই করলো মালিকদের উপর, তখনই সমাজে এক বিরাট পরিবর্তন এলো। তখনই এই দাস সমাজ ব্যবস্থা পাল্টে কোথায় এলো না, সামন্ত সমাজ ব্যবস্থায় পরিবর্তন হয়ে গেল। এই দাস সমাজ ব্যবস্থা থেকে কিভাবে সামন্ত সমাজ ব্যবস্থায় এলো না, তার একটাই কারণ হচ্ছে বিপ্লব, বিদ্রোহ। যেই বিদ্রোহ হলো, সেই দাস সমাজ ব্যবস্থা কি হয়ে গেছে না, সামন্ত সমাজ ব্যবস্থায় পরিবর্তন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখা যাক এই সামন্ত প্রভু এবং কৃষক কারা। এবার ভালো করে দেখো, আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে দাসেরা বিদ্রোহ করেছে, বিপ্লব করেছিল। এবার দাসেরা বিপ্লব করে কাকে সরাতে চেয়েছিল না, মালিক শ্রেণীকে সরাতে চেয়েছিল। কিন্তু এই মালিক শ্রেণীকে পুরোপুরি সরাতে পারেনি। এই মালিক শ্রেণীর কিছু কিছু ব্যক্তিরা পরবর্তীকালে সামন্ত প্রভু রূপে উদ্ভব হয়। মানে এই মালিকরাই অ্যাকচুয়ালি সামন্ত প্রভু। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? এই মালিকরাই হচ্ছে আসলে সামন্ত প্রভু। এদের মধ্যে কোনো রকমের পার্থক্য নেই। উল্টে যদি ভালো করে দেখা যায়, তাহলে এই মালিকের থেকে সামন্ত প্রভু আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। আর এই যে দাসেরা আছে, সেই দাসেরা পরিবর্তন হয়ে কৃষকে পরিবর্তন হয়। মানে এই দাসেরা অ্যাকচুয়ালি কৃষক হয়ে যায়। এখন সামন্ত প্রভু তুমি কাদের বলবে? দেখো, ইউরোপের ইতিহাস তুমি যদি ভালো করে পড়ো, দেখতে পাবে সেখানে যে সামন্ত প্রভু বলতে তাদেরকে বোঝায় যাদের কাছে অনেক জায়গা জমি ছিল। সবার প্রথম বিভিন্ন জমি ছিল, মানে অনেকটাই জমি ছিল। এমনকি নিজেদের আর্মি ছিল, নিজের সেনাবাহিনী ছিল এই সামন্ত প্রভুদের কাছে। এই সামন্ত প্রভুরা কী করতো না, রাজাকে তাদের সেনাবাহিনীদের সাহায্য করতো। যুদ্ধের সময় রাজাকে তাদের সেনাবাহিনীতে সাহায্য করতো, তার বদলে কী করতো না, রাজার কাছ থেকে সমর্থন আদায় করতো। সমর্থন আদায় করে তারা উৎপাদন ব্যবস্থার উপর, প্রাকৃতিক সম্পদের উপর মালিকানা কায়েম করে রাখতো। কিভাবে না, জায়গা জমির উপর নিজের সম্পত্তি, মানে বিভিন্ন যে জায়গা জমি আছে তার উপরে নিজের মালিকানা কায়েম করে রাখতো। ঠিক আছে? তো এই হচ্ছে সামন্ত প্রভু, আর এই হচ্ছে কৃষক। কারণ এই কৃষকরা কী করতো না, এই কৃষকরা এই যে সামন্ত প্রভুর কাছে যেসব জমি, যে মানে জায়গা জমি ছিল বা জমি ছিল, তার উপরে কৃষি কাজ করত। সেই কৃষকরা কৃষিকাজের মাধ্যমে তাদের জীবন নির্বাহ করত। এভাবেই চলছিল। ফের ওই একই সিচুয়েশান হবে। কি হবে না, এই সামন্ত প্রভুরা অতিরিক্ত হারে শক্তিশালী হয়ে যাবে। তারা কৃষকদের উপর অকথ্য অত্যাচার করবে। এখন ভালো করে দেখো, প্রথমে তো মালিক ছিল। এই মালিকের কাছে হয়তো কিছু প্রাকৃতিক সম্পদের মালিকানা ছিল, কিন্তু এই সামন্ত প্রভুরা তো আরও শক্তিশালী হয়ে গেছে। কিভাবে হয়েছে না, এই সামন্ত প্রভুদের কাছে এখন নিজের সেনাবাহিনী আছে, অনেক পরিমাণ জমি আছে। কি বললাম বুঝতে পারছো? তারা রাজাকে নিয়ন্ত্রণ করে। কৃষকরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে না, কারণ তারা সামন্ত প্রভুকে সাহায্য করছে। সামন্ত প্রভু নিজের সেনাবাহিনী পাঠিয়ে রাজাকে সমর্থন করবে। তো এর ফলে কি হয়, এই কৃষকরা আবার বিদ্রোহ করবে। কারণ কি? কারণ এই একটাই, যে কৃষকদের উপর ফের অত্যাচার করছে। কৃষকরা আবার সমাজকে পরিবর্তন করার চেষ্টা করবে। পরিবর্তন কিভাবে করবে না, ওই একই পদ্ধতির সাহায্য নেবে, সেটা হচ্ছে বিদ্রোহ বা বিদ্রোহ করে তারা এই সামন্ত প্রভুকে তাদের প্রভুরূপে সরাতে চাইবে। এখন যেই প্রভুরূপে সরাবে না, তখন সমাজ ব্যবস্থায় আবার পরিবর্তন আসবে। তখন এই সামন্ত সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা হয়ে যাবে। সেই একই সিচুয়েশান আবার হবে। এই কৃষকরা সামন্ত প্রভুদের উচ্ছেদ তো করেছিল, কিন্তু পুরোপুরি করতে পারেনি। এই সামন্ত প্রভুরাই আবার পুঁজিপতি হয়ে যাবে। এখন এই পুঁজিপতিটা কি? পুঁজিপতি মানে কোনো বিজনেসম্যান। ভালো করে শুনবে, যখন ইউরোপে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার গঠনটা ছিল, তখন মানে ইউরোপে অতিরিক্ত পরিমাণে কি আসে, মানে শিল্প বিপ্লব ঘটেছিল, যার ফলে সেই সময় নিত্য নতুন বৈজ্ঞানিক জিনিসপত্র আবিষ্কার হয়েছিল। মানে এই সামন্ত প্রভুদের কাছে অনেক অর্থনৈতিক ক্ষমতা ছিল, তো তাদের কাছে পয়সা ছিল। সেই সব পয়সাগুলোকে নিয়ে তারা বিভিন্ন রকমের মেশিন, ঠিক আছে, বিভিন্ন রকমের যন্ত্রপাতি কেনে। তার মাধ্যমে তারা নিত্য নতুন কলকারখানা তৈরি করে। তারা বিজ্ঞানের সাহায্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করে পুঁজিপতি হয়ে যায়। এবার কলকারখানা তৈরি করেছে তো এবার সেখানে কি লাগবে, মানুষ লাগবে কাজ করার জন্য। এই কৃষকরা আবার অন্য শ্রেণীতে পরিণত হবে, সেটা হচ্ছে শ্রমিক বা সর্বহারা বা শ্রমিক। বিশেষ করে সর্বহারা নামটা তোমরা অনেকবারই শুনে থাকবে বইয়েতে। এই সর্বহারা কেউ নয়, এরাই হচ্ছে সর্বহারা। তো আশা করি এই অবধি বুঝতে পেরে গেছো যে এই স্টেজে এলো কি করে। এই স্টেজে এলো প্রত্যেকবারই বিপ্লবের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে।
ওকে, পুঁজিপতি বা সর্বহারা বা শ্রমিক শ্রেণী কীভাবে এলো বোঝা গেছে। এবার ভালো করে দেখো কার্ল মার্কস এখানে কি বলছে। এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আছে, কার্ল মার্কস বলছে এর পরেও এই শ্রমিক বা সর্বহারা শ্রেণী ফের এই পুঁজিপতিদের জন্য মানে পুঁজিপতিদের অত্যাচারের জন্যে আবার বিদ্রোহ করবে, আবার কোনো সমাজ ব্যবস্থা আসবে, কিন্তু সেই একই সিনারিও বারবার চলবে যে তারা পুরোপুরি সমাজ ব্যবস্থায় মানে সমাজকে পরিবর্তন করতে পারবে না, পুঁজিপতির জায়গায় অন্য কোনো শ্রেণী এসে আবার তাদের শক্তি কায়েম করবে। সুতরাং এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পরে কোন সমাজ ব্যবস্থা আসবে সেটা বলছে কার্ল মার্কস বলছে যে পুঁজিবাদের পরে আসবে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখন ভালো করে এইটুকু বোঝো যে কার্ল মার্কস যে টাইমে ছিল সেই টাইমে কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল না। এখন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা কি? সহজ কথায় সাম্যবাদ কি একটু ভালো করে বুঝবে, তোমরা একটু ওয়েট করো। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পরে কোন সমাজ ব্যবস্থা আসবে সেটা বলবে না কার্ল মার্কস, এটা প্রেডিকশন করবে, মানে কি ভবিষ্যৎবাণী করবে যে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পরে কোন সমাজ আসবে। কার্ল মার্কস বলছে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা সাম্যবাদ আসবে। এখন কিভাবে আসবে ভালো করে দেখো। বিদ্রোহ তো হয়েছে এর আগে দাসরা বিদ্রোহ করেছিল মালিকের বিরুদ্ধে, কৃষকরা বিদ্রোহ করেছিল সামন্ত প্রভুদের প্রভুদের বিরুদ্ধে। একই বিষয় সর্বহারা বা যারা শ্রমিক শ্রেণী আছে তারা বিদ্রোহ করেছিল বিদ্রোহ করবে পুঁজিপতি শ্রেণীদের বিরুদ্ধে, কিন্তু সেই একই সিনারি তো চলতে থাকবে। তো এইখানে কার্ল মার্কস বলছে যে কার্ল মার্কস বলবে যে অ্যাকচুয়ালি বিদ্রোহটা কিভাবে করতে হবে, বিপ্লবটা ঠিক কীভাবে করতে হবে, যার ফলে এই যে পুঁজিপতি শ্রেণী আছে একে পুরোপুরি কী করা যায় না, উবড়ে ফেলা যায়। এখন এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ঠিক কীরকম, তো সহজ কথায় যদি বলি তোমাদের, এই যে আদিম সমাজ ব্যবস্থা ছিল যেখানে কি ছিল, কোনো শ্রেণী ছিল না, সেখানে কোনো শোষণ ছিল না, সেই সমাজ ব্যবস্থাকে আবার কার্ল মার্কস ফিরিয়ে আনতে চাইছে। এখন তার মানে এটা নয় যে মানুষ আবার আদিম যুগে চলে যাবে, মানুষ আবার তখনকার মতো জীবনযাপন করবে, এরকমটা নয়। সেখানকার যে সমাজ ছিল, যে সমাজের যে বৈশিষ্ট্য ছিল সেটা কি, শ্রেণীহীন এবং শোষণহীন সমাজ। সেই শ্রেণীহীন এবং শোষণহীন সমাজকে কার্ল মার্কস ফিরিয়ে আনতে চাইছে। এনে সমাজে কি প্রতিষ্ঠা করতে চাইছে না, সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে। কথাটা বোঝা গেছে না বোঝা যায়নি? আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো এর মধ্যে অনেক কিছু আছে, যদি তোমরা এটাকে বুঝে গেছো, যদি ঠিকঠাক করে বুঝে যাও তাহলে আমি বলবো যে অনেক কিছু বুঝে গেছো। দেখো এই যে উপরের থিওরিগুলো আছে, থিওরিগুলো কি, শ্রেণী সংগ্রাম। এই যে মালিক এবং দাস এরা তো শ্রেণীদের মধ্যে সংগ্রাম হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, বিপ্লব হচ্ছে, কৃষক আর সামন্ত প্রভুদের মধ্যে বিদ্রোহ হচ্ছে, সর্বহারা এবং শ্রমিক শ্রেণী কিংবা পুঁজিপতি শ্রেণীদের মধ্যে বিদ্রোহ হবে। এর যে ইতিহাস সেটা তোমরা পড়বে শ্রেণী সংগ্রামে। রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আমি এক্ষুনি বলে দিয়েছিলাম তোমাদেরকে, যখনই শ্রেণী তৈরি হয়েছে তখনই রাষ্ট্রের উদ্ভব ঘটেছে কার্ল মার্কসের মত অনুসারে। আর কার্ল মার্কসের মতে রাষ্ট্র কিছুই নয়, রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের একটা হাতিয়ার। শ্রেণী শোষণের হাতিয়ার মানে এই যে মালিকরা দাসদের উপর অত্যাচার করছে, এক শ্রেণী আর এক শ্রেণীর উপরে অত্যাচার করছে, তার সবথেকে বড় হাতিয়ার হচ্ছে রাষ্ট্র, আর কেউ নয়। আর এই যে দাসেরা কৃষকরা বারবার বিপ্লব করছে, সেই বিপ্লবের তত্ত্ব পড়বে তুমি বিপ্লবের তত্ত্বে। তো আশা করি এখান থেকে তোমরা হালকা হিন্ট পেয়ে গেছো যে অ্যাকচুয়ালি মার্ক্সবাদ কিভাবে গঠিত হয়েছে। এবার তোমাদেরকে যদি আমি প্রথমেই দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়াতাম তো মাথার উপর থেকে উড়ে যেত, কিছুই বুঝতে পারতে না। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ঐতিহাসিক বস্তুবাদ পড়লে যদি তোমরা ঠিকঠাক করে বুঝে গেছো বা বুঝে যদি যাও, তাহলে এটাও তোমাদের মাথায় আস্তে আস্তে হিন্ট করছে যে এই থিওরিগুলো তোমরাও আস্তে আস্তে বুঝতে পারবে। এমনকি আমি যদি নাও পড়াই না, তাও যদি তুমি ট্রাই করো তাহলে বুঝতে পারবে। তবে চিন্তা করতে হবে না, আমি পড়াবো, সবকটাই পড়ানোর চেষ্টা করব। তোমাদের এঙ্গেজমেন্টটা আমি আরও বেশি করে চাই, মানে তোমরা কমেন্ট করবে অবশ্যই কোনো প্রবলেম থাকলে। তো এখানে আমি শেষ করছি ঐতিহাসিক বস্তুবাদ। এখানে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই, ঠিক আছে? এবার আমি যাচ্ছি দ্বন্দ্বমূলক বস্তুবাদে, যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ ঠিক কী বলতে চাইছে কার্ল মার্কস, ঠিক আছে? তো চলো।